আজকে আমাদের আলোচ্য বিষয় লিটারেরি থিওরি, সাহিত্যের তত্ত্ব, অর্থাৎ হোয়াট ইজ লিটারেরি থিওরি। তাহলে লিটারেরি থিওরি, সাহিত্য তত্ত্ব, এই বিষয়টা কি? এই বিষয়টা একটা পন্থা, অ্যাপ্রোচ, যার দ্বারা লিটারেরি টেক্সট অর্থাৎ সাহিত্যের যে টেক্সটগুলো থাকে, গল্প, কবিতা, শর্ট স্টোরি, নভেল, এই যে টেক্সট যেটা অথররা লিখে থাকেন, সেই টেক্সটের মধ্যে যা লিখে রেখেছেন একজন অথর, সেটাকে অ্যানালাইজ করা, ইন্টারপ্রিয়েট অনুবাদ করা, ইভালুয়েট করা, তার মূল্যায়ন করা, কিভাবে করা যায়, এটাই হলো লিটারেরি থিওরি, এটাই হলো সাহিত্যের তত্ত্ব। ইট প্রোভাইডস ফ্রেমওয়ার্কস ফর আন্ডারস্ট্যান্ডিং লিটারেচার ডিপার মিনিংস। অর্থাৎ একজন লেখক সাহিত্যের এই টেক্সটের মধ্যে যা লিখেছেন, লিখে রেখেছেন, সেটাকে একজন পাঠক পড়ে তার ডিপার মিনিং, তার গভীর অর্থ কি করে খুঁজে পাবে, এই বিষয়টাকে লিটারেরি থিওরি প্রকাশ করে। অর্থাৎ লিটারেরি থিওরি রিলেটস টু সোসাইটি, সমাজের সাথে সম্পর্কিত, কালচারের সাথে সম্পর্কিত, হিস্ট্রির সাথে সম্পর্কিত। অর্থাৎ লেখক তার যে লেখা লিখেছেন, সেই যে টেক্সট, সেই যে তার লেখা, সেই লেখাকে যে পদ্ধতিতে অ্যানালাইজ করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, অনুবাদ করা হয়, ইন্টারপ্রিয়েট করা হয়, ইভ্যালুয়েট করা হয়, মূল্যায়ন করা হয়, কাকে? টেক্সটকে। আর সেটাই হলো কিন্তু, অর্থাৎ যে পদ্ধতিতে এটা করা হয়, সেটা হলো লিটারেরি থিওরি। একটা গল্প, একটা নভেল, একটা শর্ট স্টোরি লেখা রয়েছে, সাহিত্যের অঙ্গ। সেটার পদ্ধতি বা তত্ত্ব যদি না জানা হয়, তাকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে কোনো একটা টেক্সটকে যে বিশ্লেষণ করা, তাকে অনুবাদ করা, তার মূল্যায়ন করা, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই হলো লিটারেরি থিওরি। এর কিছুটা ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকবে, রয়েছে। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, প্রথম বৈশিষ্ট্য, সেটা হলো মাল্টিপল পার্সপেক্টিভস। মাল্টিপল পার্সপেক্টিভস অর্থাৎ লিটারেরি থিওরি অফার্স ডিফারেন্ট পার্সপেক্টিভ অন টেক্সট। ওই যে টেক্সটের মধ্যে যে লেখাটা রয়েছে, সেই লেখাটা ডিফারেন্ট পার্সপেক্টিভস, তার যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা কোন তত্ত্বের মাধ্যমে বোঝা যায়, সেটাই হলো কিন্তু লিটারেরি থিওরি। অর্থাৎ যেমন যে টেক্সটটা রয়েছে লেখা, তার মধ্যে কি হবে, যেমন আছে ফর্মালিজম, প্রথানুগত্য বিষয় রয়েছে তার মধ্যে। কোনো টেক্সটের মধ্যে ফর্মালিজম রয়েছে, প্রথানুগত্য বিষয় রয়েছে, স্ট্রাকচারালিজম রয়েছে, কাঠামোবাদ রয়েছে, ডিকনস্ট্রাকশন রয়েছে, বিনির্মাণ রয়েছে, মার্কসিজম রয়েছে। অর্থাৎ লেখার মধ্যে মার্কসিজমের কোনো তত্ত্ব পাওয়া যায় কিনা, ফেমিনিজম, নারীবাদ রয়েছে কিনা, পোস্ট কলোনিয়ালিজম ব্যাপারটা রয়েছে কিনা, সাইকো অ্যানালিসিস, মনোবিশ্লেষণ, মনস্তত্ত্ব বিষয়, অ্যান্ড মোর।
অর্থাৎ যে লেখালেখি রয়েছে সেই লেখালেখির মধ্যে ফর্মালিজম খুঁজে পাওয়া যায় কিনা, বা তার পদ্ধতিতে কি খুঁজে পাওয়া যায়। স্ট্রাকচারালিজম বুঝতে হবে, তাহলে লিটারেরি থিওরি বোঝা যায়। কাঠামোবাদ, কোনভাবে লেখা হয়েছে। ডিকনস্ট্রাকশন, বিনির্মাণ, যেটা যেভাবে লেখা হয়েছে তার বিশ্লেষণটা কিন্তু জানতে হবে। মার্কসিজম, মার্ক্সবাদ রয়েছে কিনা, নারীবাদ, ফেমিনিজম রয়েছে কিনা, পোস্ট কলোনিয়ালিজম কোনো বিশ্লেষণ রয়েছে কিনা, অর্থাৎ আফটার কলোনিয়ালিজমের কোনো বিষয় রয়েছে কিনা, কিংবা মনস্তাত্ত্বিক মনোবিশ্লেষণ, এই সাইকো অ্যানালিসিস কোনো বিষয় রয়েছে কিনা। তাহলে একজন পাঠক বা একজন ক্রিটিক তিনি যদি সঠিক পাঠক হন, ইন্টেলেকচুয়াল পাঠক হন, এবং তিনি যদি লিটারেরি থিওরি অর্থাৎ সাহিত্যের তত্ত্ব, সাহিত্য তত্ত্ব ব্যাপারটা বোঝেন, তাহলেই তার পক্ষে বোঝা উপলব্ধি করা সম্ভব হবে যে এই টেক্সটটা কীরকম। এটা একটা সাধারণ বিষয় নয়। কোনো লেখাকে হালকাভাবে ভাববার কিছু তো নেই, যেটা সাহিত্যের অঙ্গ হয়ে গেছে। আবার সব লেখাই তো সাহিত্যের অঙ্গ নয়। তাহলে যারা সাহিত্যিক তারা সাহিত্যের মধ্যে, লিটারেচারের মধ্যে টেক্সট হিসাবে কিছু লিখলেন। এবার সেই টেক্সটটাকে বুঝতে হলে, তার গভীর মিনিং বুঝতে হলে, তাহলে এই ফর্মালিজম, স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, মার্কসিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, সাইকো অ্যানালিসিস, এই সমস্ত বিষয়ের ধারণা থাকতে হবে। তাহলেই কিন্তু একজন পাঠক বুঝতে পারবে সঠিকভাবে, বা মূল্যায়ন করতে পারবে যে এই টেক্সটটা কেমন। এই বিষয়টাই কিন্তু লিটারেরি থিওরি বিষয়টাকে যথেষ্টভাবে প্রভাবিত করে। এবার এই যে বলা হলো ফর্মালিজম, স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, ফেমিনিজম, মার্কসিজম, এই যে থিওরিগুলো, এটা কিসে ফোকাস করে, আলোকপাত করে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লিটারেচার। স্বাভাবিক, কোন লেখাটার মধ্যে মার্কসিজম রয়েছে, কোনটার মধ্যে ফেমিনিজমের বিষয় রয়েছে, পোস্ট কলোনিয়ালিজম রয়েছে, বা মনস্তাত্ত্বিক বিষয় আছে কি না। এইভাবে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লিটারেচার, টেক্সটটা কেমন সেটা বোঝা যায় যদি এই লিটারেরি থিওরি বিষয়ে অভিজ্ঞতা থাকে। এবং এই যে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ লিটারেচার বলা হয়েছে, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ, পাওয়ার ডাইনামিক্স, আইডেন্টিটি, কালচার, অর্থাৎ সব বিষয়ই অ্যানালাইজ করা সম্ভব যদি এই লিটারেরি থিওরি জানা থাকে, এই সাহিত্যের তত্ত্ব জানা থাকে। নেক্সট কথা হয়েছে কন্টেক্সচুয়াল অ্যানালিসিস, অর্থাৎ লিটারেরি থিওরি এটা কি কনসিডার করে, যে কনটেক্সটটা থাকে টেক্সটের মধ্যে, ইন হুইচ এ ওয়ার্ক ওয়াজ রিটেন অ্যান্ড রিসিভড, অর্থাৎ যে লেখাটা তা থাকে সেই লেখার মধ্যে হিস্ট্রিক্যাল কোনো বিষয় রয়েছে, নাকি সোশ্যাল বিষয় রয়েছে, না কালচারাল বিষয় রয়েছে, নাকি পলিটিক্যাল বিষয় রয়েছে। এই ফ্যাক্টরগুলো কিন্তু বুঝতে হলে এই লিটারেরি থিওরি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ লিটারেরি থিওরি শুধু যদি সে বোঝে, সাহিত্যের তত্ত্ব যদি সে বোঝে, তাহলেই তার পক্ষে বিশ্লেষণ করা সম্ভব হবে যে এই লিটারেচারের এই যে বইটা, এই যে টেক্সটটা, এটা কেমন। ফর এক্সাম্পল, উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন মার্কসিস্ট থিওরি সম্পর্কে যদি কারোর ধারণা থাকে, তাহলে কি হবে, মার্কসিস্ট থিওরি এক্সামিন্স দ্য ইকোনমিক অ্যান্ড ক্লাস স্ট্রাকচার্স উইদিন টেক্সট। কোনো টেক্সট পড়তে গিয়ে
তার মধ্যে ইকোনমিক একটা ব্যাপার থাকবে, লেবার শ্রেণীদের কথা থাকবে, অর্থাৎ ক্লাস স্ট্রাকচার সেটা বিষয়ে কথা থাকবে। তাহলে এটা মার্কসিজমের ব্যাপারটা থাকবে, মার্কসিস্ট চিন্তাভাবনাটা আসবে, এই তত্ত্বটা যদি তার জানা থাকে। এবার ধরা যাক যে ফেমিনিস্ট থিওরি, তাহলে ফেমিনিস্ট থিওরি মানে কোনো লেখার মধ্যে জেন্ডার ইস্যু আছে, বা সেখানে নারীদের আইডেন্টিটি, ডিগনিটি, তাদের মূল্যায়ন নিয়ে কথা আছে, তাহলে ফেমিনিজমের ব্যাপারে রয়েছে, অর্থাৎ ফেমিনিস্ট থিওরি। সেই জন্য বলা হয় যে জানতে হবে, সাহিত্যের তত্ত্ব জানতে হবে, তাহলেই বোঝা সম্ভব টেক্সটটা কেমন। এবার যেমন একটা পয়েন্ট রয়েছে ইন্টারডিসিপ্লিনারি নেচার। এটা কি? অনেক লিটারারি থিওরিজ রয়েছে, সেটা দেখা যাবে যে তার মধ্যে ফিলোসফিক্যাল ব্যাপার রয়েছে, অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে একটা দর্শন রয়েছে, সাইকোলজি রয়েছে, মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, সোশ্যোলজি রয়েছে, লিঙ্গুইস্টিক্স বিষয় রয়েছে। তাহলে একজন পাঠককে অবশ্যই জানতে হবে যে এই টেক্সটটা, এই বইটা বা এই লেখালেখির মধ্যে ফিলোসফিক্যাল বিষয় রয়েছে, সাইকোলজিক্যাল বিষয় রয়েছে, সোশ্যোলজিক্যাল বিষয় রয়েছে, লিঙ্গুইস্টিক বিষয় রয়েছে। জানতে পারবে কখন? যখন লিটারারি থিওরি সম্পর্কে তার ধারণা থাকবে। এই উদাহরণ দিয়ে বলা যেতে পারে সাইকো অ্যানালিটিক থিওরি অ্যাপ্লাই করে ফ্রয়েডিয়ান কনসেপ্ট। ফ্রয়েডের যদি কোনো কনসেপ্ট, কোনো ধারণা থাকে কোনো ক্যারেক্টারের মধ্যে, ফ্রয়েড যে চিন্তা ভাবনাটা দিয়েছেন সেটা সম্পর্কে যদি আলোকপাত করা হয়, কোনো লেখক তার টেক্সটের মধ্যে, ক্যারেক্টারের মধ্যে যদি ফ্রয়েডিয়ান যে তিনি কমপ্লেক্সিটি বা কনসেপ্ট, যেটা ধারণা তিনি দিয়েছেন, সেটা যদি বোঝার কারোর বুঝতে হয়, তাহলে কিন্তু তাকে সাইকো অ্যানালিটিক থিওরি বিষয়টাকে জানতে হবে, তাহলেই সে কিন্তু বুঝতে পারবে। এই হলো মূল কথা। এবার আনকনশাস বিষয়, সচেতন অচেতন কোনো বিষয়, সেগুলো এরকম থাকবে। ধরা যাক পোস্ট স্ট্রাকচারালিজম, সেখানে হয়তো লিঙ্গুইস্টিক থিওরি আছে, এই সমস্ত বিষয়গুলো আছে। পরবর্তী পয়েন্টে বলা যেতে পারে ফোকাস অন ল্যাঙ্গুয়েজ। অনেক লিটারারি থিওরি রয়েছে যেটা আন্ডারস্ট্যান্ডিং তার দ্বারা বোঝা যায় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো স্থির কোনো বিষয় নয়, এটা ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ এর দ্বারা এটা কীরকম টেক্সট সেটা বোঝা যায়। যেমন স্ট্রাকচারালিজম অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিজম। উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে এখানে এই ধরনের লেখায় প্লে অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কীভাবে ব্যবহার করা হয়েছে, তাছাড়া মিনিংটা কীভাবে, এখানে গভীর মিনিংটা কি দেখানো হয়েছে। এবার এখানে কোনো আনস্টেবল ব্যাপার রয়েছে না স্টেবল ব্যাপার রয়েছে, এই ধরনের স্ট্রাকচার কিন্তু লেখালেখির মধ্যে বুঝতে গেলে বা বুঝতে হলে তাহলে তোমাকে স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম এই বিষয়গুলো জানতে হবে। এবার পাওয়ার ডাইনামিক্স, এটা কি? সেভারাল লিটারারি থিওরিজ, অনেক লিটারারি থিওরি আছে, এমফেসাইজ জোর দিচ্ছে কিসের উপর? হাউ লিটারেচার রিফ্লেক্টস অর চ্যালেঞ্জ সোশ্যাল পাওয়ার স্ট্রাকচার। অনেক লেখালেখি, অনেক টেক্সটের মধ্যে দেখা যাবে কি দেখা যাবে যে এখানে সোশ্যাল পাওয়ারটাকে দেখানো হয়েছে। যেমন মার্কসিস্ট থিওরি, মার্ক্সবাদের তত্ত্ব লিটারেচারের মধ্যে যদি থাকে তাহলে সেখানে ক্লাস ইনইকুয়ালিটির কথা বলবে, অর্থাৎ এই যে সমাজের মধ্যে যে একটা নিচু শ্রেণী, যারা অর্থ উপার্জন যাদের নাই, শ্রমিক শ্রেণী, তাদের কথা থাকবে। তাহলে এই তথ্য জানতে হবে। এবার পোস্ট কলোনিয়াল থিওরির মধ্যে স্বাভাবিক কলোনিয়াল ব্যাপারটা তো কী সেটা জানতে হবে, বুঝতে হবে এই তত্ত্বটা। ফেমিনিজমের থিওরির মধ্যে স্বাভাবিকভাবে নারীদের কথা থাকবে, তাদের অধিকারের কথা থাকবে,
হ্যাঁ, এই সমস্ত বিষয় থাকবে, জেন্ডার ইস্যু থাকবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে নেক্সট পয়েন্ট বলা যেতে পারে রিডার সেন্টার্ড অ্যাপ্রোচেস। রিডার সেন্টার্ড, পাঠকের উপর ডিপেন্ড করে। কিভাবে? যে অনেক থিওরি আছে, ফোকাস করা হয় কিসে? রিডার ইন কনস্ট্রাক্টিং মিনিং। পাঠক যিনি ইন্টেলেকচুয়াল রিডার, যার জ্ঞান বুদ্ধি আছে, এডুকেটেড, সে কিন্তু সঠিক অর্থটা ওই টেক্সটের, ওই গল্পের, ওই নভেলের, ওই শর্ট স্টোরির কি সঠিকটা বের করতে পারে। অর্থাৎ লেখক যা বলতে চেয়েছেন পাঠক তা বুঝতে পারে। অর্থাৎ পাঠকের কাছে যেন সেই লেখকের যে লেখার যে মূল্যায়ন সেটা যেন একজন পাঠক বুঝতে পারে। তাহলে বুঝতে হলে তাকে লিটারেরি থিওরি সম্পর্কে জানতে হবে। টেক্সটে কি বলতে চেয়েছেন একজন লেখক, একজন পাঠক বুঝতে পারে। অর্থাৎ লেখার সঙ্গে একটা ইন্টারেকশন হয় পাঠকের, অর্থাৎ টেক্সটের সঙ্গে যেন ইন্টারেকশন হয়। অবশ্যই কোনো লেখা নির্ভর করে একজন রিডার্সের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস কতটা তার উপর। একজন শিক্ষিত এডুকেটেড লোক তিনি যেমন টেক্সট বা কোনো লেখার অর্থ সঠিক বের করতে পারবেন, এবং কম পড়াশোনা জানা তার পক্ষে তো সম্ভব না, সে লিটারেচারের থিওরি ব্যাপারটাই বোঝে না, তাহলে সম্ভব নয়। কালচারাল ব্যাকগ্রাউন্ড তার কেমন সেটা বুঝতে হবে। এখন কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের লেখা যদি বুঝতে হয় তাহলে তো সেরকম তাকে ইন্টেলেকচুয়াল হতে হবে পাঠককে, তাছাড়া সম্ভব নয়। বঙ্কিমচন্দ্রের লেখা যদি পড়ে বুঝতে হয় তাহলে তো তাকে সেই রকম একটা স্টেজের রিডার থাকতে হবে। শেক্সপিয়ারের লেখা যদি বুঝতে হয়, ওয়ার্ডসওয়ার্থের লেখা যদি বুঝতে হয় তাহলে সেই ধরনের পাঠককেই লাগবে। তাই অনেক সময় আমাদের মনে হয় যে কোনো লেখা যদি দেখা যায় যে আমি বুঝতে পারিনি, তার মানে এমন নয় আমি বুঝতে পারিনি মনেই লেখক বা কবি ঠিকমতো লিখেন নাই, কথাটা তা নয়, বা তিনি প্রকাশ করতে পারেননি তা নয়। হয়তো আমার অভাব রয়েছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আমার অভাব রয়েছে, তাই বিষয়টা। তাহলে দেখা যায় যে কোনো লেখা এই রিডার টু রিডার কিন্তু ভেরি করে। স্বাভাবিক, একজন ইন্টেলেকচুয়াল রিডারের কাছে যেমন হবে এই লেখা টেক্সটটা, একজন সাধারণ পাঠকের কাছে তো হবে না তেমন। ডিকনস্ট্রাকশন অফ নেচার, নেক্সট পয়েন্ট। এটা কি? এখানে দেখা যাবে যে এই যে টেক্সট, এটার মধ্যে যে মিনিংটা যে পাঠক বের করবে, বলা হচ্ছে যে এই যে মিনিংটা এটা নেভার ফিক্সড। একজন লেখক যা লিখে দিয়েছেন যে এটাই হবে তার অর্থ, তার কম বা বেশি নয়, এমনও দেখা যেতে পারে যে একজন পাঠক যা লিখছেন, একজন রিডার যথেষ্ট ইন্টেলেকচুয়াল, তিনি তার থেকে অর্থটাকে আরও বেশি সুন্দর করে তিনি প্রকাশ করেছেন, হতে পারে। অর্থাৎ একজন লেখকের যে লেখা সেটা স্টেবল ব্যাপার নয় যে ওটাই শেষ কথা। এটা অনেক ব্যাখ্যা একজন পাঠক করে দিতে পারেন, একজন রিডার করে দিতে পারেন, অর্থাৎ এটা ফিক্সড ব্যাপার নয়। যাই হোক, তাহলে এই যে লিটারারি থিওরি, এর তো যথেষ্ট ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে ডাইভার্সিটি অফ অ্যাপ্রোচেস, এর যে পন্থা, এর মধ্যে বৈচিত্র্য রয়েছে, বোঝাই গেল। বিভিন্ন রকম টেক্সট হতে পারে, কনটেক্সটে তো বিভিন্ন রকম হতে পারে, স্ট্রাকচার বিভিন্ন রকম হতেই পারে। যাই হোক, সেটা পাঠককে বুঝতে হবে। আর তাহলে বলা যেতে পারে যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে কার সঙ্গে? টেক্সটের সাথে, ওই লেখালেখির সাথে, আর অথরের সঙ্গে, সোসাইটির সঙ্গে এবং রিডারের সঙ্গে। সম্পর্কটা এরকম একটা রিলেশনশিপ কার সাথে? টেক্সট যেটা লিখেছেন অথর, তার সঙ্গে সোসাইটির এবং মূলত পাঠকের একটা সম্পর্ক কিন্তু গড়ে ওঠে। আর সেটা লিটারারি থিওরি জানা থাকলেই সম্ভব আর কি। তাহলে লিটারারি থিওরি স্কুল অফ থট, এটা একটা গ্রুপ থাকে ক্রিটিক্সদের, তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করে, কনসেপ্ট নিয়ে, আইডিয়া নিয়ে, তাদের একটা প্রিন্সিপাল থাকে, বিভিন্ন স্কুল অফ থট থাকে, মানে গ্রুপ থাকে আর কি। যাই হোক, তাহলে এবার দেখা যাবে যে যেমন বন্ধু, তুমি হয়তো ইউ আর রিডিং এ নভেল,
একটা গল্প নভেল পড়ছো, সেট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তুমি একটা গল্প পড়ছো, তাহলে তুমি যদি সেখানে if you choose a Marxist approach, you will probably look at how the characters interact based on the economic and social. তোমার যদি মার্কসিস্ট চিন্তা ভাবনাটা থাকে যে এটা মার্কসিস্ট, তাহলে তুমি হয়তো ওই নভেলের মধ্যে খুঁজে পাবে কি খুঁজে পাবে, ওখানে যে ইকোনমিক ব্যাপারটা, কোন ক্যারেক্টারের কী রকম কী বিষয় সেটা পাওয়া যেতে পারে, সোশ্যাল স্ট্যান্ডিং ব্যাপার থাকতে পারে, বা ওখানে একটা যে যাদের অর্থহীন শ্রেণী, শ্রমিক শ্রেণী, তাদের নিয়ে কোনো কথা আছে কি না, এই ধারণা থাকলেই লিটারি, অর্থাৎ তোমার লিটারি থিওরি যদি, তত্ত্ব যদি জানা থাকে, সাহিত্যের তত্ত্ব যদি জানা থাকে, তাহলে তুমি খুঁজে পাবে, বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের যেহেতু এই নভেলটা, তাহলে সেখানে তুমি হয়তো এরকম কিছু পেয়ে যেতে পারো, হিস্ট্রিক্যাল কোনো বিষয়, কিংবা ওখানে ফেমিনিস্ট কোনো বিষয়, নারীবাদী কোনো কথা আছে কি না, সেই বিষয়টা যদি তোমার ধারণা থাকে নারীবাদ সম্পর্কে, ফেমিনিজম বিষয়, তাহলে তুমি বুঝতে পারবে। এইভাবে একজন পাঠক লিটারেচারের টেক্সটের ভেতরের অর্থ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে, মূল্যায়ন করতে পারে, বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডিং অফ লিটারেচার হতে পারে। তাহলে ফর্মালিজম যেটাকে বলা হচ্ছে সেটাকে বলেছে নিউ ক্রিটিসিজম। যেটা ফর্মালিজম, সেটা হলো নিউ ক্রিটিসিজম হিসাবে বলা হয়েছে। ফর্মালিজম অলসো নোন অ্যাজ নিউ ক্রিটিসিজম। কি বিষয়ে জোর দেয়? ক্লোজ রিডিং অ্যান্ড দ্য অ্যানালিসিস অফ দ্য টেক্সট, ফর্ম অ্যান্ড স্ট্রাকচারের দিকে এটাকে ব্যাখ্যা করে। এখানে ল্যাঙ্গুয়েজ, স্টাইল, টোন, সিম্বলিজম কীভাবে রয়েছে সেগুলোকে বোঝা যেতে পারে নিউ ক্রিটিসিজমের মধ্যে। এবার স্ট্রাকচারালিজম যে ব্যাপারটা আসছে, স্ট্রাকচারালিজমের মধ্যে আমরা লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচটা তো পাই সাহিত্যের স্বাভাবিকভাবেই। এখানে ল্যাঙ্গুয়েজ একটা বড় ভূমিকা রাখে, অর্থাৎ টেক্সটটা কোন ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায়, কিভাবে লেখা হয়েছে, এখানে পারসেপশনটা কি, এর মিনিংটা তাহলে প্রকাশ পায়, জানতে হবে। অর্থাৎ দেখা যাবে স্ট্রাকচারালিজমের মধ্যে একটা বিষয় হলো যে কোথাও ইউজ করা হয়েছে গুড কিংবা ইভিল, কিংবা লাইট বা ডার্ক, এগুলা গুড আবার ইভিল, এই যে ব্যাপারটা কোন ওয়ার্ডটা কিভাবে কোন স্ট্রাকচারকে নির্ভর করছে, এটা কিন্তু একজন পাঠক বুঝতে পারে ওই ন্যারেটিভসের মধ্যে, লেখালেখির মধ্যে। যাই হোক, তাহলে প্যাটার্নটা বুঝতে পারে আর কি, প্যাটার্নটা বুঝতে পারে। আর এইভাবে স্ট্রাকচারালিস্ট যারা, তারা নভেলের প্লট, স্ট্রাকচার, কনফার্ম কীভাবে লেখা হয়েছে, ক্লাসিক হিরোদের জার্নি কীরকম, সব কিছু বুঝে যেতে পারে। এখানে সিভিলাইজেশনের কিছু বলা হয়েছে কিনা, সেভেজারির কিছু বলা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। মার্কসিস্ট ক্রিটিসিজমে তো বলাই হলো এখানে স্বাভাবিক, যেমন অলিভার টুইস্ট, তাহলে কী হবে, সেখানে আমরা পভার্টি, ক্লাস ডিভিশন পেয়ে যাব, মার্কসিস্ট তত্ত্ব আমরা পেয়ে যাব ডিকেন্সের অলিভার টুইস্টের মধ্যে। এরকম বিষয় রয়েছে। সাইকো অ্যানালিটিক ক্রিটিসিজম সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি আনকনশিয়াস ব্যাপারটা, অর্থাৎ সিগমন্ড ফ্রয়েডের যে চিন্তাভাবনা, মাইন্ড, মনের ব্যাপার, ডিজায়ার, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পেয়ে যাবে ক্যারেক্টারের মধ্যে, লেখালেখির মধ্যে যেটা রয়েছে, মোটিভেশন, ড্রিম, বিহেভিয়ার, এই সমস্ত বিষয়। যেমন শেক্সপিয়ারের হ্যামলেট, এটা পড়তে গেলে আমরা এই সমস্ত কিছু পেয়ে যেতে পারি, অনেক কিছুই এখানে সাইকোলজিক্যাল ব্যাপারটা রয়েছে। ফেমিনিস্ট ক্রিটিসিজম, যদি প্রাইড অ্যান্ড প্রিজুডিস, অর্থাৎ জেন অস্টিনের লেখা, এটার মধ্যে আমরা দেখতে পাবো জেন্ডার ইস্যু নিয়ে, সারাউন্ডিং ম্যারেজ ইত্যাদি ইত্যাদি নিয়ে যে কথা রয়েছে, অর্থাৎ ফেমিনিস্ট ব্যাপারটা, ফেমিনিজম ব্যাপারটা পাবো। পোস্ট কলোনিয়াল ব্যাপারেও এখানে লিটারেচারের মধ্যে
কলোনিয়ালিজমের ব্যাপারটা আগে আসবে। কলোনিয়ালদের তাদের যে কালচার, অর্থাৎ কলোনাইজারদের কালচার, আর আমরা যারা কলোনাইজড পিপল ছিলাম তাদের কালচার, তাদের কথা আসবে। যেমন জোসেফ কনরাডস লেখা হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস পড়তে গেলে আমরা এই সমস্ত পেয়ে যাব, যে আফ্রিকান ওখানে কি এক্সপ্লয়টেশন করা হয়েছিল, ডিহিউম্যানাইজেশন করা হয়েছিল, হ্যাঁ, কলোনাইজেশনটা কীভাবে ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে মূলত কথা হলো যে আমাদের যদি পাঠকদের আমাদের মধ্যে যদি ধারণা থাকে লিটারেরি থিওরি সম্পর্কে, অর্থাৎ ফর্মালিজম, অর্থাৎ মার্কসিজম, সাইকোঅ্যানালিসিস, ফেমিনিজম, এইসব পোস্ট কলোনিয়ালিজম, এইসব জানা থাকলে তাহলে আমরা বুঝতে পারি যে এই যে টেক্সট বইয়ের মধ্যে যেটা লেখা হয়েছে তার মিনিংটা কোন লেয়ারে আছে, তার গভীরতা কত ইত্যাদি। এটা একটা ফ্রেমওয়ার্ক। এটা জানতে হয় একজন পাঠককে, অবশ্যই ক্রিটিক্স জানবে। তাহলে বন্ধুরা, লিটারেরি থিওরি, সাহিত্যের তত্ত্ব জানতে হলে আমাদের এই সমস্ত ভাগগুলো জানতে হবে। এবার লিটারেরি থিওরি জানা থাকলেই একটা লিটারেচারের একটা টেক্সট, একটা বইয়ের যে টেক্সট, যেটা টেক্সটের মধ্যে এই গল্পটা কেমন, এই লেখাটা কেমন, তার মধ্যে প্রথাগত বা প্রথানুগত ফর্মালিজম রয়েছে কিনা, স্ট্রাকচারালিজম কাঠামোবাদ রয়েছে কিনা, ডিকনস্ট্রাকশন বিনির্মাণ জাতীয় কিছু রয়েছে কিনা, মার্ক্সবাদ রয়েছে কিনা, ফেমিনিজম নারীবাদ রয়েছে কিনা, পোস্ট কলোনিয়ালিজম রয়েছে কিনা, কিংবা সাইকোঅ্যানালিসিস যে মনোবিশ্লেষণ বিষয়টা রয়েছে কিনা। তাহলে সাহিত্যের তত্ত্ব যদি আমরা জানি তাহলেই তো আমরা বুঝতে পারবো যে এই সাহিত্যটা এরকম। এটাই হলো মূল কথা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনা ছিল বিষয়টা লিটারেরি থিওরি, অর্থাৎ হোয়াট ইজ লিটারেরি থিওরি। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।